আসসালামু আলাইকুম। রোটারি স্কুল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে আশা করি বাসায় অবস্থান করছো। আর বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। তো তোমাদের মনে পড়ে কিনা আমরা গত ক্লাসে কী করেছিলাম? আমরা পড়ায় আসি। খেয়াল করো, তোমাদের গণিত ক্লাসের পাটিগণিত অংশে তোমাদের কতটুকু হয়েছিল মনে আছে কিনা? গত ক্লাসে আমাদের অনুশীলনী 1 কমপ্লিট হয়েছে, 2-এর 1, 2-এর 2, 3 অধ্যায়ে আমরা করছি পরিমাপের অনেকগুলো হিসাব। গত ক্লাসে তোমাদের শেষ হয়েছে। সেখানে কিছু প্রশ্ন দিয়েছিলাম বই থেকে খুঁজে নেওয়ার জন্য। এখন আমরা আজকে গাণিতিক সমস্যায় যাব, অর্থাৎ যে প্রবলেমগুলো তোমাদের সৃজনশীল অংশে আসে সেগুলো আমরা সলভ করব। আবারও বলছি, তোমাদের যে পরিমাপ হিসাবগুলো দিয়েছিলাম সেগুলোর থেকে কিন্তু এমসিকিউতে অনেক প্রশ্ন তোমরা পাবো। তো পরিমাপের জন্য হিসাবগুলো মনে রাখতে হবে তোমাকে। বিভিন্ন ক্ষেত্রফলের হিসাব মনে রাখা লাগবে, বিভিন্ন ক্ষেত্রের পরিসীমার হিসাব মনে রাখা লাগবে। আর হচ্ছে গাণিতিক সমস্যা করতে যে তোমরা ক্লাস 7-এও ঠিক এই প্রশ্নগুলো অনেকগুলো ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা ক্লাস 7-এ তোমরা পড়েছো। ক্লাস 8-এ সেই ধারাবাহিকতায় একই অধ্যায়, মানে সেখানেও 3 অধ্যায় ছিল। তো সেই প্রশ্নগুলো তোমাদের কাছে আশা করি কঠিন লাগবে না, যেহেতু আগে পড়া আছে। এখানে প্রশ্ন স্টার্ট হচ্ছে 10 নাম্বার থেকে, আর 9 পর্যন্ত হচ্ছে এমসিকিউ। তা এমসিকিউ তোমরা নিজেরা করবে, দেখবে ম্যাক্সিমামই যেগুলো আমি এখানে পিছনে তোমাদের দাগিয়ে দিয়েছিলাম আগের দিন, বলেছিলাম কোনগুলো হিসাব মনে রাখতে হবে, তার মধ্যে অনেকগুলো তোমরা পেয়ে যাবে। আর আমরা গাণিতিক সমস্যার সমাধান করার পরে দেখবে যে আর যদি কিছু থেকে থাকে বা না পেরে থাকো সেটাও ইনশাল্লাহ পেরে যাবে। দেখো আমরা তাহলে প্রশ্নে আসি। খেয়াল করো, 10 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। সবাই অবশ্যই হাতে বই রাখবে, খাতা কলম হাতে থাকবে। যখন যে ক্লাসটা দেখবে তোমরা কিন্তু খাতায় নোট করে ফেলবে, খাতায় ক্লাসটা লিখে ফেলবে। লিখলে তোমার মেমোরিতে বেশি সময় থাকবে, বিষয়টা তোমার কাছে সহজ মনে হবে। খেয়াল করো, 10 নম্বর প্রশ্ন। একটি পুকুর, তার দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার হলো 3 মিটার। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই বিষয়টা বুঝতে তোমার সহজ মনে হবে যদি আমি একটা চিত্রের সাহায্যে দেখাই। একটা আয়তাকার পুকুর, এর দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, অর্থাৎ পুকুরের চারিদিকে যে পাড়টা দেওয়া হবে আর চওড়া হচ্ছে 4 মিটার, এবং চারিদিকে একই মাপের পাড় রয়েছে। এদিকে হচ্ছে 4 মিটার, 3 মিটার, পাড়ের বিস্তার 3 মিটার, এদিকে হচ্ছে 3 মিটার, অর্থাৎ প্রত্যেক দিকে পাড় হচ্ছে 3 মিটার করে পাড় আছে। প্রশ্ন হলো পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে অংশটুকু আছে পাড়, এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আমি যদি এখানে প্রথমে ভিতরের ক্ষেত্রফল বের করি, এরপরে পাড় সহ পুরোটার ক্ষেত্রফল বের করি, এরপরে পুরো ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফল মাইনাস করি বা বাদ দেই, তাহলে কিন্তু আমার পাড়ের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা সেই অনুযায়ী আগাই। দেখো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরের অংশটা আমরা বের করছি, এই অংশটা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এর একক হচ্ছে বর্গ দিয়ে হবে, বর্গ একক। খেয়াল করো, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। আমরা এখন মানের একক বসিয়ে দিই, এত বর্গ মিটার।
চারদিকে একটা পাড় দেওয়া আছে, পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। পুকুরের পাড় কিন্তু পুকুরের বাইরে চারদিকে থাকে, সেই কারণে কি পাড় সহ নিলে কি দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আমরা লিখে নিব যে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, দেখো পুকুরের দৈর্ঘ্য আগে ছিল 60 মিটার, এখন পাড় এদিকেও বেড়ে গেছে এদিকেও বেড়ে গেছে, দুই দিকে 3 করে বেড়ে গেছে, 3 করে বেড়েছে দুই দিকে, এত মিটার, কত হবে 66 মিটার। এবার একইভাবে পাড় সহ পুকুরের ক্ষেত্র পুকুরের প্রস্থ বের করবে। দেখো প্রস্থ হচ্ছে এই চওড়াটা ছিল কি আগে 40, এখন এদিকে পুরো 3 বেড়ে গেছে নিচেও 3 বেড়ে গেছে, তাহলে আগে ছিল 40, এখন 3 করে বেড়েছে দুই দিকে, তাহলে হবে 46 মিটার। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে? আমরা যে কিছুক্ষণ আগে বের করেছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল বের করেছি, একই সূত্র ব্যবহার করে আমার এখানে পাড় সহ ক্ষেত্রফল বের হবে। 66 গুণ 46 এত বর্গ মিটার। তাহলে আমরা 66 কে 46 গুণ দিলে কত হয়? 36 এর 6 এর 3, 36 এর 3 কত 39, 4 6 24 এর 4 হাতে 2, 24 আর 2 হচ্ছে 26, 6 13 3 হাতে 1, 6 একে 7, 0 3036 হচ্ছে পাড় সহ সম্পূর্ণটার ক্ষেত্রফল, অর্থাৎ বাহিরের পাড় সহ যদি ক্ষেত্রফল নেই তাহলে হবে 3036 বর্গ মিটার। আর ভিতরের ক্ষেত্রফল ছিল কত? আমাদের এখানে আমরা এখানে মানটা বের করি না, সমান হলো 2400 বর্গ মিটার। এবার খেয়াল করো, যদি আমার এখানে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার আর যদি পাড় সহ নেই ক্ষেত্রফল হচ্ছে 3036 বর্গ মিটার, পুরো ক্ষেত্রফল থেকে আমরা যদি ভিতরের ক্ষেত্রফলকে মাইনাস করি তাহলে পাড়ের ক্ষেত্রফল পাবো। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 3036 বিয়োগ 2400 বর্গ মিটার, কত হবে 6 3 4 আছে 10 এর 6 মিটার আগে আছে 1 2 এর 3 636 বর্গ মিটার। আর উত্তর কি হবে? বর্গ মিটার হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। সবাইকে উত্তর লিখে দিবে। তারপরে নাম্বার দেখো, নাম্বার খেয়াল করো, এই 10 11 12 এখানে মোটামুটি প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের এই 3 অধ্যায় থেকে সৃজনশীল একটা ফুল প্রশ্ন হয় একটা অনুশীলনী থেকেই, তাহলে কোনো প্রশ্নই তুমি বাদ দিতে পারবে না, কোনোটাই তোমার কাছে মনে হবে না যে মর্নিং করে প্রশ্ন থাকলে দেখবে যে সবগুলোই পরীক্ষায় প্রতি বছরই কোনো কোনো প্রশ্ন আসছে। নেক্সট নাম্বার 11, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একক, দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। শর্ত দিয়ে দিয়েছে দৈর্ঘ্য হবে কি প্রস্থের 4 গুণ, ক্ষেত্রফল ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? দেখো 10 একক হচ্ছে তার ক্ষেত্রফল।
ধরে নিচ্ছি প্রস্থফল, কারণ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থে 1.5 গুণ, তাহলে আমাকে আগে 4 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থে 4 গুণ। মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ক মিটার আমরা ধরে নিচ্ছি, তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত? কে 4 দিয়ে গুণ দিব, অর্থাৎ 4 ক মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দুটো যদি গুণ করি, 4 ক গুণ হলো এত বর্গ মিটার, 4 ক স্কয়ার বর্গ মিটার। এবার খেয়াল করো, দেওয়া আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 একক। আমরা একরের সাথে বর্গমিটারের একটা সম্পর্ক কতদিন তোমাকে সূত্র যখন দিয়েছিলাম বা যখন কোন কোন হিসাব করতে হবে শিখতে হবে তোমাকে বলেছিলাম, তখন দেখিয়েছিলাম যে ক্ষেত্রফলের সাথে একরের একটা সম্পর্ক তোমার জানা থাকতে হবে আগে থেকে। সেটা হলো পৃষ্ঠা নাম্বার 35-এ দেখো, 1 একর সমান 4046.86 বর্গমিটার। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। 10 একর সমান 4046.86 গুণ হচ্ছে 10। যেহেতু 10 দিয়ে গুণ দিচ্ছি, মানে 10 দিয়ে, তাহলে 0.1 ঘর ডানে চলে যাবে। আমাদের জায়গাটা স্পেসটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, সেটা ধরলে ধরা মান থেকে আসছে, দুটো একই জায়গা হওয়ার কারণে দুটো পরস্পর সমান হবে। তাহলে আমি ক স্কয়ার রাখি, 4 এর নিচে যাবে ভাগ হয়ে, যেহেতু গুণ ছিল পক্ষান্তর করলে হয়ে যাবে ভাগ। 4 দিয়ে ভাগ দিলে 4 একে 4 0, 4 একে 4, 4 একে 4, 4 4 16, 2 8 8, 4 7 28, তারপর হচ্ছে 4 একে 4। দেখো আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দেখাচ্ছি, 4 0 4 6 8.6, একবার 4 0, একবার 4, একবার 4 6, একবার 4 হাতে 2 8, 4 7 28, দশমিক দিয়ে নামবে 6, 4 একে 4, 2 দশমিক আছে 0, 4 5 20, দশমিক 1। এবার কয়ের মান যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। 1 0 1 1 7.15 বর্গমূল। যে মানটা বের হবে সেটা থেকে তুমি 4 দিয়ে গুণ করে এখান থেকে তোমাকে বের করতে হবে আকৃতিটির দৈর্ঘ্য কত মিটার। তো বর্গমূল তোমরা ক্যালকুলেটরে বের করে ফেলবে, আমি করে দেখাচ্ছি। 0.15 মনে আছে কিনা? ক্লাস 7 করেছিলে 1 একটা 0 1 একটা ডাবল গুণি না যাওয়ার কারণে পরের জোড়া নামবে 0 0। তার মানে 117 মধ্যে যদি আমি 1 হলেই তাও এটা বেড়ে যাবে দশমিক। 2 জোড়া নামানো যাচ্ছে না বলে আমরা একটা 0 দিয়ে নামাতে হবে আমাদের এখানে। তারপরে নামবে এখান থেকে দশমিক দিয়ে 15। আমরা দেখি 100 কত নিলে আমাদের কাছাকাছি যায়। তিনটিকা 9, 0 0 0 বলে 6। আমার দরকার হচ্ছে 11,715। আচ্ছা, 11,715 আসার জন্য আর বড় সংখ্যা যদি নেই, 4 নেই, 4 4 16 6 আছে 1 1 0 4 মানে 8। আচ্ছা, আরো বেশি দিতে হবে, 5 দিলে 5 ধরে 5 5 25 5 হাতে 2,
10,025। আচ্ছা, যদি আমি 6 বার দেই, 34 6 হাতে 3 0 6 দুগুণে 12, বেশি হয়ে যায়, তাহলে কয়বার দিব? 5 বার। 5 বার দিলে হচ্ছে 1 2 0 2 5 0 2 আছে 11 হবে, 9 হলে হাতে 1 6 আর হচ্ছে 1। আচ্ছা, যদি আমরা আরো বেশি বাড়াতে চাই তাহলে আমি 100.5 পর্যন্ত যদি রাখি, কয়ের মান হবে 100.5। তাহলে সুতরাং কয়ের মান আমরা পেয়ে গেলাম। ক্ষেত্রটি দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে গুণ দিতে হবে, এত মিটার। 4 5 20 শূন্য হাতে 2 আর হচ্ছে 2 4 0 0 4 একে 4, এত মিটার প্রায়। আচ্ছা, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবে, কিছু কম বেশি হতে পারে, ক্যালকুলেটর দিয়ে বের করবে তাহলেই পেয়ে যাবে। বের হবে। আমার এখানে প্রশ্ন লিখিনি কেন? কারণ যেহেতু এখানে চেয়েছি কি শুধুমাত্র দৈর্ঘ্য, এই জন্য আর প্রশ্ন বের করে দেখালাম না। আমরা এটা জানি যে কয়ের মানকে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে দৈর্ঘ্য বের হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটর বের করে কিছুটা হেরফের হতে পারে, এখানে দশমিকের পর অন্তত 2 ঘর রাখবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে নেক্সট নাম্বারে আমরা আগাই। তারপরে দেখো 12 নাম্বার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার, পরিসীমা হল, খেয়াল করো আমাদের আগের অঙ্কে ছিল দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এখন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখানে ক্ষেত্রটাও কিন্তু আয়তাকার ক্ষেত্র, সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার। তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্ত থেকে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি। সেই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলকে সমান ধরে যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ জানি তাহলে কিন্তু পরিসীমা পেতে পারি। মনে পড়ে কিনা তোমাদের পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রের কি ছিল? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি যোগ করে 2 দিয়ে গুণ করি তাহলেই আমাদের পরিসীমা বের হয়ে যাবে। আচ্ছা, 12 নম্বর। এখানে আমরা যে নেব প্রস্থ, যেহেতু প্রস্থের 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমরা আগে প্রস্থকে ধরে নিব। মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ হলো মিটার, দৈর্ঘ্য 1.5 এত মিটার। আমরা সমস্ত বের করতে পারতাম, তাতেও একই রেজাল্ট আসলে সমস্যা নেই। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আগের মতো একই সূত্র হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের 1.5 ক, প্রস্থ হলো শুধু ক, এত বর্গ মিটার। তাহলে 1.5 স্কয়ার বর্গ মিটার। আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ মিটার। কয় স্কয়ারের মান কত হবে? 1.5 যেহেতু গুণ ছিল, ডান পাশে যে গেলে কি হবে? ভাগ হয়ে নিচে বসে। আচ্ছা, আমরা 216 কে 1.5 দিয়ে ভাগ দিলে দেখো দশমিক ভাঙানোর নিয়ম অনুযায়ী উপরে 10 নিচে হচ্ছে 15। 5 গুণে 10 3 5 15, 3 7 21, 3 গুণে 6 হলো 144 হলো স্কয়ারের মান। আমার হচ্ছে কয়ের মান দরকার, অর্থাৎ প্রস্থ পাওয়া দরকার। তাহলে আমি 1.5 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাবো। এই যে উভয় স্কয়ার উঠাতে চাই তাহলে অবশ্যই উভয় পক্ষে বর্গমূল করতে হবে, তাহলে বর্গ চিহ্ন উঠে যাবে, বর্গমূল করব। তাহলে কয়ের মান হচ্ছে 144 এর বর্গমূল হচ্ছে 12। তার মানে আমরা প্রস্থ পেয়ে গেলাম, কয়ের মান পেলাম মানে হচ্ছে প্রস্থের মান পেয়ে গেলাম। সুতরাং আয়তাকার
ক্ষেত্রের প্রস্থ আমরা পেলাম 12 মিটার এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে তাহলে 1.5 ক, তাহলে কত হবে 18 মিটার। 12 এর 1.5 গুণ অর্থাৎ 12 আর তার অর্ধেক 6 যোগ করলে হবে 18। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রশ্নে চেয়েছে পরিসীমা। এর সূত্র আমরা জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ এত 1। আমরা এখন দৈর্ঘ্য জানি 18, প্রস্থ জানি 12, বসিয়ে দিব। 18 12 যোগ করলে হচ্ছে 30 মিটার, তাহলে পরিসীমা হলো আমাদের 60 মিটার। তারপর তাহলে পরিসীমা বের করার জন্য যখন আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, পরিসীমা সূত্রের মান বসায় দিলেই আমার এখানে রেজাল্টটা চলে আসবে। তাহলে তোমাকে ক্ষেত্রফলের পাশাপাশি আয়ত, বর্গ এই ক্ষেত্রগুলোই তো বেশি থাকে, এই ক্ষেত্রগুলো তোমাকে পরিসীমা অবশ্যই মনে রাখতে হবে। আয়তাকার ক্ষেত্রের দুইটা অংশ, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ। দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। আর বর্গের যেহেতু 4টা বাহুই সমান, সে কারণে বর্গের পরিসীমা হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমাকে পরিসীমা আয়তন জানতে হবে মানে বর্গেরটাও জানতে হবে। আচ্ছা, দ্রুত তোমরা একটু লিখে ফেলবে। আশা করি সবার লেখা হয়ে গিয়েছে। এটার মতো করে তোমরা 10 11 12 তোমাদের আজকে হলো। 13 নাম্বারটা দেখো, প্রশ্ন করে আমি বুঝিয়ে দিচ্ছি, নিজেরাই পারবে। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। দেখো ভূমি হলো মিটারে আর উচ্চতা হচ্ছে মিটার এবং সেন্টিমিটার, দুইটা একক মেশানো। তুমি সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে উচ্চতার পুরো এককটাই মিটারে নিয়ে যাবে, তখন ক্ষেত্রফল কি হবে? আমরা জানি যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ দৈর্ঘ্য হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি আর উচ্চতার মান বসায় দিলেই হয়ে যাবে, এটা সহজেই পারবে। একই রকমই একক ভাঙা বা 15 14 নাম্বার, এটাও নিজেরা পারবে। আর নেক্সট ক্লাসে আমরা আরো আগাবো, চেষ্টা করবো, না পারলে আমাকে কন্ট্যাক্ট করে জানাবো, আমি ফোনটা করে দিব। অনুশীলনী 3 এর এই 10 থেকে তোমাদের ক্লাস থেকে 14 পর্যন্ত তোমরা চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো, এরপরও যারা করবে তারা মিলাই নেবে। আশা করি সবাই পারবে, না পারলে সলভ করে দেবো। তবে তোমাকে চেষ্টা করতে হবে। একই নিয়মের একই রকমের প্রশ্ন যখন দেখবে তখনই কি নিজে নিজে অবশ্যই চেষ্টা করবে, কারণ তোমার এক্সামে কখনোই কোনো প্রশ্ন হুবহু মান আসবে না, চেঞ্জ হয়ে আসবে। এই জন্য তোমাকে এটা যদি তুমি ভালো প্র্যাকটিসে রাখতে পারো, তখন তোমার পরিবর্তন হয়ে আসাটা তুমি সহজে করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাসায় ঢুকে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।